বাংলাদেশের দেশের যে রাজনীতি এটি কোন দিকে যাচ্ছে? রাজনীতি কি এখন বঙ্গভবন থেকে নিয়ন্ত্রিত হচ্ছে, নাকি প্রধান উপদেষ্টা রূপে যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস তার দপ্তর থেকে নিয়ন্ত্রিত হচ্ছে? এখন ক্ষমতার যে বলয়গুলো রয়েছে, একসময় মন্ত্রী পাড়া ছিল, রাজনীতির পাড়া ছিল, কূটনীতির পাড়া ছিল। ঠিক আগস্ট মাসের 5 তারিখের পর সব এলোমেলো হয়ে গিয়েছে। আমরা জানতাম যে এই বাংলাদেশে একটা সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সীমাহীন প্রভাব ছিল। সিআইএ, পেন্টাগন, প্যাসিফিক কমান্ড, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, হোয়াইট হাউস, এই নামগুলো শুনলে আমাদের হৃদয়ে কম্পন ধরত। বিশেষ করে পাকিস্তান জমানাতে, যখন পাকিস্তানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রভাব এটি একেবারে শতভাগ এটা নিশ্চিত হলো, এবং জুলফিকার আলী ভুট্টো থেকে শুরু করে হোসেন শহীদ সরওয়ার্দী কিংবা ইস্কান্দার মির্জা থেকে শুরু করে আইয়ুব খান, বলতে গেলে সবাই ছিলেন পাকিস্তানে আমেরিকান এজেন্ট। সেই কারণে আমাদের এই দেশে তৎকালীন পূর্ববঙ্গে যারা রাজনীতি করতেন তাদের একটা বিরাট অংশই ছিল তখন আমেরিকান পন্থী। রুশ বিপ্লবের পর অর্থাৎ 50-এর দশকে রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন তৎকালীন, তারা নিজেরাই তখন এতটা বিপদগ্রস্ত ছিল অর্থনৈতিকভাবে, ফলে পুরো 50-এর দশক তারা আমেরিকার কন্টেম্পোরারি কোনো ক্ষমতা দেখাতে পারেনি। 60-এর দশকে এসে নিকিতা ক্রুশেভ যখন ক্ষমতা এলেন, ঠিক সেই সময়টিতে বিশ্বের যে দাদাগিরি বা মোড়লপনাতে আমেরিকার সঙ্গে পাল্লা দিয়ে সোভিয়েত ইউনিয়নও সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকে, এবং সেই কারণে বাংলাদেশেও সোভিয়েতপন্থী একটা গ্রুপ এখানে শক্তিশালী হয়ে পড়ে। এর বাইরে চীনে মাও সেতুংয়ের নেতৃত্বে যে কমিউনিস্ট বিপ্লব হয়েছিল, তারাও প্রথম দিকে খুবই দুর্বল ছিল অর্থনৈতিকভাবে। কোনো তাদের যে যারা রাজনৈতিক সহযোগী, তাদেরকে সহযোগিতা না করার কারণে বা না পারার কারণে ঠিক চীনপন্থী যে কমিউনিজম, এটি আমাদের দেশে আসলে এরকম জনপ্রিয়তা পায়নি। মাওলানা ভাসানীকে বলা হতো যে তিনি চীনপন্থী, কিন্তু চীনের সেই যে আদর্শ এটি বাংলায় প্রতিষ্ঠা করার মতো অবস্থা 50-এর দশকে বা 60-এর দশকে ছিল না, কিন্তু সম্পর্ক ছিল। আর ভারত তো তখন এশিয়ার মধ্যে সবচেয়ে দরিদ্র রাষ্ট্র, তো কাজেই সেখানে পণ্ডিত জওহরলাল নেহেরু ছিলেন বা আরো অনেকেই ছিলেন, কিন্তু 50-এর দশক বা 60-এর দশকে আমাদের এই অভ্যন্তরীণ রাজনীতিতে খুব শক্তিশালী ভূমিকা রাখার মতো অবস্থা ভারত ছিল না। ফলে পুরো সময়টি 50-এর দশক 60-এর দশক, এই 20 বছর আমাদের রাষ্ট্র ক্ষমতা যারাই ছিলেন এবং রাজপথে যারা রাজনীতিবিদ ছিলেন, তারা সবাই আমেরিকান পন্থী ছিলেন। এটি 70-এর দশকে এসে আরো বেড়ে যায়, 80-এর দশকে এসে একটু চাপের মধ্যে পড়ে, কিন্তু এরশাদ জামানাতে সেটা ছিল। কিন্তু 91 সন থেকে আমাদের এই রাজনীতিতে সবার চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ভারত। আর দ্বিতীয় ক্যাটাগরিতে চলে আসে আপনার সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র। আবার 2001 সনের পর থেকে ধীরে ধীরে চীন একটা গুরুত্বপূর্ণ জায়গাতে চলে আসে, এবং এখন এই মুহূর্তে চীন আমাদের দেশের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং করতে যাচ্ছে। এর বাইরে পাকিস্তান, তো পাকিস্তান মুক্তিযুদ্ধের পর থেকেই ব্যাকফুটেজে ছিল। তারপর বিএনপি যে কয়বার ক্ষমতায় এসেছে, তাদের সঙ্গে জামাত ছিল, তখন অভিযোগ করা হতো যে তাদের সঙ্গে পাকিস্তানের একটা সম্পর্ক রয়েছে ISI সংক্রান্ত। আসলে এই সম্পর্কটা ছিল কেবলমাত্র আইডিওলজিক্যাল সম্পর্ক, কিন্তু পাকিস্তানের সহযোগিতা নিয়ে এখানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর মতো অবস্থা আমাদের এই দেশের কোনো পাকিস্তানপন্থী সংগঠনের ছিল না। আর পাকিস্তানের পক্ষেও জনমতের কারণে বাংলাদেশে এসে
কোনো ভূমিকা রাখা সম্ভব ছিল না, আর এটা তাদের কোনো লাভও নেই। এখানে যা কিছু করা হোক না কেন চীনের লাভ হবে সেভেন সিস্টারে কোনো কিছু হলে, কিন্তু পাকিস্তানের আসলে বাংলাদেশে যদি ভারত অপদস্থ হয়, বাংলাদেশের যদি তাদের অনেকগুলো মানে যে কূটনৈতিক যে স্ট্রং রয়েছে, ঝড় রয়েছে, এই ঝড় তারা এখানে প্রবাহিত করে দেয়, তবুও তাদের কোনো লাভ হবে না, যেহেতু তাদের সঙ্গে আমাদের কোনো সীমান্ত নেই। এই কারণে পাকিস্তানের সাথে আমাদের যে সম্পর্কটি, এটি আদর্শিক সম্পর্ক হতে পারে, চিন্তার সম্পর্ক হতে পারে, কলোনিয়াল যে প্রিভিয়াস কলোনিয়াল যে রিলেশন ছিল এটার প্রেক্ষাপটে ভারতকে একটা চাপ প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের সীমানাকে পাকিস্তান ব্যবহার করতে পারে, কিন্তু সরাসরি পাকিস্তান আমাদের দেশে এসে যুদ্ধ করবে, ভারতের সঙ্গে দাঁড়াবে, আবার বাংলাদেশ পাকিস্তান হবে, এটা মানে একেবারে রীতিমতো অসম্ভব একটা বিষয়। যাই হোক, এই কারণে পাকিস্তান নিয়ে প্রচারণা চললেও পাকিস্তানের কোনো প্রতিক্রিয়া ছিল না। কিন্তু হালামালে যেটা দেখা যাচ্ছে সেটা হলো বাংলাদেশের রাজনীতিতে বিশেষ করে আওয়ামী লীগের পতনের পর পাকিস্তান স্বপ্রণোদিত হয়ে এগিয়ে এসেছে এবং আওয়ামী লীগকে অপমান করার জন্য, বঙ্গবন্ধুকে অপমান করার জন্য ইতিমধ্যেই পাকিস্তানের যে ক্ষমতাধর রাজনৈতিক দল যারা রয়েছেন, বিশেষ করে শাহবাজ শরীফের সরকার এবং তার সঙ্গে যারা আছেন যে ভুট্টো পরিবার, তো বিলাওয়াল ভুট্টো, তারা ঐতিহাসিকভাবে বাংলাদেশ বিরোধী, আওয়ামী লীগ বিরোধী। তো কাজেই তারা এই সুযোগটি নিয়ে বিএনপির সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাচ্ছে এবং আওয়ামী লীগকে অপদস্থ করতে চাচ্ছে, এবং এর বিনিময়ে যদি ভারতের কোনো ক্ষতি হয় তাহলে সংগতিকরণী পাকিস্তান লাভবান হবে। দ্বিতীয়ত, চীন, আমরা জানি যে চীনের সঙ্গে আমাদের বিএনপির একটা নির্ধারণ সম্পর্ক ছিল। তো সেই সম্পর্কটি 2009 থেকে টানাপোড়েনের মধ্যে চলছিল। চীন আসলে ব্যবসায়িক কারণে, বাণিজ্যিক কারণে আওয়ামী লীগকে পছন্দ করেছিল, আর আওয়ামী লীগ যেভাবে 2014 সনের পরে কর্তৃত্ব পরায়ণ হয়ে পড়েছিল, গণতন্ত্র থেকে দূরে সরে যাচ্ছিল, চীন মনে করেছিল যে কোনো গণতান্ত্রিক শক্তির চাইতে ফ্যাসিবাদ বা একনায়কতন্ত্র যারা ধারণ করে মনোমস্তিষ্কে, তাদের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক রাখা তাদের জন্য নিরাপদ, এবং সেই অর্থে তারা প্রাণান্ত চেষ্টা করেছে ভারত থেকে আলাদা করে শেখ হাসিনার যে ফ্যাসিজম এটাকে শক্তিশালী করার জন্য। কিন্তু শেখ হাসিনা এই অঙ্কটা বুঝতে পারেনি, কেননা তার যদি গণতান্ত্রিক চরিত্র থাকতো তাহলে সেক্ষেত্রে ভারতের সঙ্গে তার সম্পর্কটা মধুর হতো, স্থায়ী হতো। কিন্তু সে যে ফ্যাসিজম চালু করেছিল, স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালু করেছিল, তার জন্য সবচেয়ে নিরাপদ ছিল চীন। কিন্তু চীনের সেই আহ্বানটি সে বুঝতে পারেনি, সাহস পায়নি, অথবা বোঝার চেষ্টা করেনি, সে ভারতের পিছনেই ছুটেছে। তো যাই হোক, এখন এর ফলে কি হলো, এই যে সরকারের পতন হলো, এই পতনের পর সেই সর্বশক্তি নিয়োগ করে চীন এখন যাকে বলা হয় এটার সাথে আমাদের বিএনপির সঙ্গে সম্পর্ক স্থাপন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং ইতিমধ্যে বেশ কতগুলো বৈঠক হয়েছে প্রকাশ্যে, আর পর্দার অন্তরালে অনেকগুলো বৈঠক হয়েছে, এটা সংগতিকরণী অনুমান করা যায়। আর অন্যদিকে এখন যারা তত্ত্বাবধায়ক সরকার চালাচ্ছেন বা অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছেন, এদেরকে মার্কিন ব্যাক্ট বা ইউরোপিয়ান ব্যাক্ট গভর্নমেন্ট বলা হয়, যদিও তাদের ভিশন, মিশন, তাদের কার্যকাল কোনো কিছুই এখন নিশ্চিত নয়। কতদিন আছেন, কতদিন থাকবেন, কি করবেন, এই বিষয়গুলো তারাও জানে না, আমরাও জানি না। তো এরই মধ্যে যেটি হচ্ছে, রাজনৈতিক অবস্থা ক্রমশ জটিল হয়ে যাচ্ছে। আমরা কেউ বুঝতে পারছি না যে নির্বাচন কবে হবে। সরকার সংস্কারের কথা বলছে, কিন্তু এই সংস্কারের ব্যাপারে তাদের কোনো গ্রাউন্ড ওয়ার্ক রয়েছে কিনা। যদি গ্রাউন্ড ওয়ার্ক না থাকে, অভিজ্ঞতা না থাকে, তাহলে এই সংস্কার নিয়ে, যে কোনো বিষয়ের সংস্কার নিয়ে তারা যদি বেশি ঘাটাঘাটি করে, বেশি সময় ক্ষেপণ করে, তাহলে তাদের জন্য অশুভ পরিণতি দেখে নিয়ে আসবে, কোনো সন্দেহ নেই। তো যার জন্য এটি নিয়ে আমাদের যারা সাধারণ জনগণ, আমাদের আসলে অনেকেরই, বেশিরভাগ মানুষেরই চিন্তা যে ক্ষমতা বিএনপি আসবে বা ক্ষমতা আওয়ামী লীগ আসবে, এটা মুদ্রার এপিঠ এবং ওপিঠ কয়েকজনের জন্য। এবং ইতিমধ্যে গত 15 দিনে আপনারা অনেক কিছু দেখেছেন যে যেখানে বিএনপি ছিল সেখানে আওয়ামী লীগ এসে বসেছে, আবার আওয়ামী লীগ যেখান থেকে চলে গেছে সেখানে বিএনপির লোক বসার চেষ্টা করছে। আর এর মধ্যে থেকে জামাতের যারা লোকজন আছে তারাও তাদের কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ যে জায়গা, সেই জায়গাগুলোতে তারা তাদের প্রভাব বিস্তার করতে চাচ্ছে।
তো প্রিয় দেশবাসী, ইতিমধ্যে যে ভুল জনগণের বিরাগ ভাজন হাসিনা রিমান্ডে জানালেন আনিসুল। প্রিয় দেশবাসী, রিমান্ডে থাকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ডিবিকে জানিয়েছেন, শেখ মুজিবুর রহমানকে দেশের সম্পদ না বানিয়ে আওয়ামী লীগের সম্পদ বানিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা ছিল শেখ হাসিনার ভুল সিদ্ধান্ত। তিনি নিজেকে এবং তার বাবাকে বেশি ফোকাস করতে গিয়ে জনগণের বিরাগ ভাজন হয়েছেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি হেফাজতে রিমান্ডে থাকা সাবেক এই আইনমন্ত্রী এ তথ্য জানান। শেখ হাসিনা শপথ ভঙ্গ করেছিলেন। তিনি জানান, সারা দেশে গ্রামগঞ্জে জেলা উপজেলায় শেখ মুজিবের এত ভাস্কর্য না বানিয়ে যদি একটি বা দুটি আন্তর্জাতিক মানের ভাস্কর্য বানাতেন, তবে সেটা দেখতে ভিড় করতেন দেশি বিদেশি পর্যটকরা। এতে শেখ মুজিবের সম্মান অনেক বাড়ত। সূত্র জানায়, রিমান্ডে থাকা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের এনটিএমসি সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান ছিলেন একজন সাইলেন্ট কিলার। অসংখ্য গুম খুনের সঙ্গে জড়িয়ে আছে বিতর্কিত এই সাবেক সেনা কর্মকর্তার নাম। একে একে বেরিয়ে আসছে তার অন্ধকার জীবনের নানা ঘটনা। অপরদিকে রিমান্ডে থাকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ডিবিকে জানিয়েছেন, রাগ অনুরাগের বশবর্তী হয়ে বিভিন্ন সময় একগুঁয়েমি সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনা তার শপথ ভঙ্গ করেছেন। জিয়াউল আহসান বলেন, বিভিন্ন অপারেটরের মোবাইল ফোনে সফটওয়্যার ঢুকে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালিয়েছে এনটিএমসি। গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবি জানায়, শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক মানসিকতার কারণেই আজ দেশের এই অবস্থা হয়েছে। তিনি কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা নেতাদের কথা শুনতে চাইতেন না। যেভাবেই হোক তাকে ক্ষমতায় থাকতে হবে, এই মানসিকতা ছিল শেষ পর্যন্ত। কিন্তু শেষ পর্যন্ত সে কোনোভাবেই ক্ষমতায় থাকতে পারল না। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের মন্তব্য জানান কমেন্টের মাধ্যমে। আসসালামু আলাইকুম।